ওকে, আসসালামু আলাইকুম। আমি একটু খারাপ। আমি আপনাদের হাসনাইন রাফি ভাইয়া। হ্যাঁ, আমার নাম হচ্ছে হাসনাইন। আমি পরিচয় পর্বটা ছেড়ে ফেলি। আমার নাম কি? হাসনাইন রাফি ভাইয়া। আমি আরএমসি সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট। ঠিক আছে, কি আমি আরএমসি সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, ওকে, আমার বিষয়ে দুইটা কথা বলে দিই। আমি আপনাদের কি ক্লাস নেব, মানে ক্লাস নেব বলতে আর কি ছোট ছোট টপিক যেগুলো ইয়ে করবো। বায়োলজি বা সেটাকে আমরা বলি জীববিজ্ঞান। কি বলি? জীববিজ্ঞান। তো আপনাদের আর কি আমার দুইটা সমস্যা আছে। এক হচ্ছে আমার লেখা প্রচন্ড বিশ্রী, বাজে, বুঝতে অসুবিধা হইতে পারে, এটা নিয়ে জিজ্ঞেস করতে পারেন বা ইয়ে করতে পারেন। তো যথাসম্ভব মানে আমি চেষ্টা করবো যে আমার লেখা আপনারা বুঝতে পারেন। আর একটা বাজে অভ্যাস কি, আমি খুব দ্রুত কথা বলি। অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, মানে অ্যাকসেন্টের সমস্যা হতে পারে। আমি রাজশাহীতে বাসা, তো অ্যাকসেন্ট ভালো করে ট্রাই করবো, এটা নিয়ে কথা বলবো। বায়োলজি বিষয়টা আসলে কি? বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। পৃথিবীতে সব জীব যেগুলো আছে, বা জীব বলতে আমরা কি বুঝি? যাদের জীবন আছে, জীবন থাকা প্রত্যেকটা বস্তুকে আমরা কি বলবি? জীব। এবং এই গ্রসলি জীব সম্পর্কে যেই অধ্যয়ন আলোচনা করবো বা যে বিষয়ের উপর আলোচনা করবো তাকে আমরা বলছি জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে আমরা গ্রস দুইটা শ্রেণীতে ভাগ করি। ফার্স্ট অফ অল একটা ভাগ করছি প্রাণী, ঠিক আছে, আর একটা ভাগ করি উদ্ভিদ। গ্রস শ্রেণীতে বলতেছি, আরো এক্সট্রা অর্ডিনারি বা আবল তাবল আছে। প্রাণীকে আমরা যেখানে ভাগ করি বা প্রাণীতে আমরা যেটা পড়বো এটাকে আমরা বলি প্রাণী বিজ্ঞান। কি বলি আমরা? প্রাণী বিজ্ঞান। আর উদ্ভিদকে আমরা যেখানে নিয়ে আলোচনা করবো, আলোচনা সাপেক্ষে আমরা বলতেছি, তাকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞান। ওকে, তো প্রাণী বিজ্ঞানকে আমরা যেখানে আলোচনা করি, আচ্ছা আমরা ক্রস আগে থেকে আসি। এই যে বায়োলজি, এই শব্দটা কই থেকে আসছে? বায়োলজি শব্দটা কই থেকে আসছে? বায়োলজি শব্দটা আসছে, এই দেখেন, বায়োলজি, এটা আসছে ল্যাটিন বায়োস প্লাস লজস থেকে। বায়োস মানে কি জানেন? বায়োস মানে জীব। ল্যাটিন শব্দে বায়োস শব্দের অর্থ হচ্ছে জীব, কি? আর লজস যেটা, এটা হচ্ছে জ্ঞান। তো জীব সম্পর্কিত জ্ঞান আমরা যেখানে আলোচনা করব সেটাকে আমরা বলি হচ্ছে বায়োলজি। এই সাবজেক্টে আমরা আলোচনা করি, বা যেই বিষয়ের ভিতরে আমরা বায়োস বা জীবের জ্ঞান সম্পর্কে আলোচনা করি তাকে আমরা বলি জীববিজ্ঞান। দেন একইভাবে তো প্রাণীরও একটা কিছু আছে, তাই না? এটা তো অবশ্যই বিজ্ঞানটা আসছে লজস থেকে, তাই না? লজস থেকে তো লজি আসছে। তো প্রাণী বিজ্ঞান যেটা, কি বিজ্ঞান? প্রাণী বিজ্ঞানটা, প্রাণী আসছে কি জানেন? জু। আপনারা চিড়িয়াখানায় গেছেন না? চিড়িয়াখানায় তো গেছেন। চিড়িয়াখানাতে গেলে আমরা কি বলি? জু। জু মানে কি? চিড়িয়াখানা। তো জু থেকে জুওস আসছে। কি আসছে? জুওস। জুওস থেকে আমরা বলি এটাকে জু, আর লজস থেকে লজি। তাহলে কি বলবো আমরা? জুওলজি। জুওলজি মানে কি? প্রাণী বিজ্ঞান, অবভিয়াসলি তাই। ওকে, এবার উদ্ভিদ বিজ্ঞানের একটা নাম আছে। উদ্ভিদ বিজ্ঞানের নাম কি হবে বলেন? বুওলজি? না, বুওলজি না। উদ্ভিদ বিজ্ঞানের সম্পূর্ণ ল্যাটিনে আলাদা একটা নামই আছে। নামটা কি আমরা বলি উদ্ভিদ বিজ্ঞানকে? বোটানি। আচ্ছা, আমার গলা খারাপ, আমি অসুস্থ, একটু শুনতে একটু প্রবলেম হতে পারে, জিজ্ঞেস করে নিন। আমরা যে বোটানি শব্দটা, এটাকে আমরা পুরাটাই উদ্ভিদ বিজ্ঞানে বলে ওটাকে, মানে আমাদের যখন বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল তখন আদিম যুগে মানুষ বা জীব নিয়ে এত আলোচনা করার সুযোগ ছিল না, তখন আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করতাম। ঠিক আছে, কেন আলোচনা করতাম? মানে প্রাণী নিয়ে তখন এত গবেষণা করার সুযোগ ছিল না। আগে তো সুপারস্টিশন বা কুসংস্কার ছিল, তাই না? মানে বিজ্ঞানী গ্যালিলিওকে কিন্তু বলা হয়েছিল যে কি, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এই কথা বলার কারণে বিজ্ঞানী গ্যালিলিওকে ঘরে পুড়ে মারা হয়েছিল। তো আগে বিজ্ঞান চর্চাটা অনেক ওয়াইড, মানে খারাপভাবে দেখা হইতো। তো আগে প্রাণী নিয়ে কেউ আলোচনা করতে পারতো না। তো প্রথম আলোচনা শুরু হয়েছিল আমাদের কি নিয়ে? উদ্ভিদ নিয়ে। উদ্ভিদ সম্পর্কে মানুষজন বিজ্ঞান চর্চা করতো, প্রাণী নিয়ে প্রাণী কাটাকাটি এত কিছু হইতো না। তো এই বোটানিটা আসে তখন এই উদ্ভিদ বিজ্ঞান থেকে। কই থেকে? উদ্ভিদ বিজ্ঞান থেকে। এই বোটানিক শব্দটা পুরোটাই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আসলে প্রথমে বায়োলজিটা উদ্ভিদ বিজ্ঞান হিসেবে ছিল, পরে প্রাণী বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি গেলাম? বেসিক যে স্ট্রাকচারটা জানলাম, বায়োলজি, সরি হ্যাঁ একটু অসুস্থ তো, জীববিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এটাকে আমরা বলবো কি? জুওলজি।
বায়োসিনোলজি বলছি। উদ্ভিদ বিজ্ঞানকে আমরা পুরোটা আলাদা একটা নাম দিই, কি নাম দিই? বোটানি। গ্রসলি দুইটা শ্রেণীতে আমরা ভাগ ফেলি। যে কোনো আবিষ্কৃত নতুন জীবকে আমরা যে কোনো দুইটা ভাগে ভাগ ফেলি, হয় আমরা ফেলবো প্রাণী বিজ্ঞানে, নয় ফেলবো উদ্ভিদ বিজ্ঞানে। ঠিক আছে, এটা আমাদের গেল গ্রস আলোচনা। এবার আচ্ছা, জীববিজ্ঞানের কিন্তু গ্রস আলোচনায় আরো একটা জিনিস আছে, বুঝছেন? জীববিজ্ঞানের গ্রস আলোচনায় আরো একটা জিনিস আছে, সুন্দর জিনিসটা হলো একটা হচ্ছে আমরা তাত্ত্বিক বিষয় আলোচনা করি। তাত্ত্বিক বিষয় আলোচনা করি, ঠিক আছে? তাত্ত্বিক বিষয় বলতে কি বুঝছেন? আমরা যেটা গবেষণা করি, কি করি আমরা? আমরা যেখানে গবেষণা করি সেটাকে আমরা বলি তাত্ত্বিক বিষয়, হ্যাঁ। আর যেখানে আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল জীববিজ্ঞান বলি, বা এটাই বলি। তো জীববিজ্ঞানের মূল ভিত্তি বা মূল হাবিজাবি এগুলো যাই বলি, মূল জিনিসটা কি? জীববিজ্ঞান কিভাবে তৈরি, বা জীববিজ্ঞান কি নিয়ে গঠিত, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমাদের প্রথম কথাই হলো কি, জীববিজ্ঞান প্রাণী এবং উদ্ভিদ নিয়ে গঠিত। হ্যাঁ, প্রাণীর চ্যাপ্টারকে আমরা বলবো প্রাণী বিজ্ঞান, উদ্ভিদের চ্যাপ্টারকে বলবো আমরা উদ্ভিদ বিজ্ঞান। এই দুইটা গ্রস জিনিস নিয়ে আমাদের জীববিজ্ঞান গঠিত এবং জীবের আর কি অঙ্গসংস্থান। তো জীবের একটা জিনিস আছে, আমরা আজকে যে জিনিসটাকে আলোচনা করবো সেই জিনিসটাকে আমরা বলবো কোষ। কি বলবো আমরা? কোষ। এটা ইংরেজি এখন প্রতিশব্দ যেটা বলি আমরা সেল, সেল মানে কোষ। ঠিক আছে, কোষ নিয়ে আমরা আলোচনা করবো। কোষ জিনিসটা কি? এটা হচ্ছে, দেখেন, জীবের গাঠনিক এবং কার্যকরী একক। ঠিক আছে, কি এটা? গাঠনিক এবং কার্যকরী একক। গাঠনিক বলতে কি বুঝছি, কার্যকরী বলতে কি বুঝছি? গাঠনিক বলতে যে জিনিসটা যারা গঠিত হয় সেটা কি গাঠনিক। মানে প্রত্যেকটা জীব, প্রাণী হোক উদ্ভিদ হোক, গ্রস্ত আমরা এই দুইটাই ভাগে ভাগ করছি। প্রত্যেকটা জীবই হয় গঠন হবে কি নিয়ে? কোষ দিয়ে। হ্যাঁ, কোষের অন্তরণ মিলন দিয়ে অনেকগুলা কোষ মিলে একটা জীব গঠিত হবে। এর জন্য আমরা জীবকে কোষ কি বলতেছি? গাঠনিক একক। কার্যকরী বলতে কি বুঝছি? কাজ। জীবের প্রত্যেকটা কার্য সমাধানে বা কাজ করাতে, যে হাত পা নড়াচ্ছি, হাবিজাবি করতে, সবকিছু আমরা তো কোষ দিয়ে তৈরি, তাই না? তাই জন্য কোষকে বলি গাঠনিক একক। এবার জীব যে কাজ করতেছে, খাওয়া দাওয়া, হাবিজাবি, চলাফেরা, সবকিছুই এটাও করে কি? কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোষ দ্বারা। এর জন্য কোষকে আমরা বলি গাঠনিক এবং কার্যকরী একক। তাহলে কোষ জিনিসটা আসলে কি ভাইয়া? আমরা তো কোষ বুঝলাম যে হ্যাঁ গাঠনিক এবং কার্যকরী একক, বাট অবভিয়াস তো আমাদের সামনে একটা ভিজুয়ালাইজেশন আসতে হবে না যে কোষ এই জিনিসটা। তো কোষ জিনিসটা হলো কি জানেন? ক্ষুদ্র ক্ষুদ্র গাঠনিক এবং কার্যকরী। কি বললেন ভাই? একই জিনিসটা বললেন, খালি কি অ্যাড করলেন? ক্ষুদ্র অ্যাড করলেন। আসলে মাইক্রোস্কোপিক্যালি আমরা এবার আসি আসলে অনেক ভিতর থেকে, যে কোষ অর্থ কি, সেল বা সেল অর্থ কোষ, এই জিনিসটা কই থেকে আসে এটা একটু জেনে নেব। জেনে আমরা কোষ জিনিসটা একটু বিস্তার আলোচনা করবো। ঠিক আছে, আমাদের এই যে সেল বা কোষ, সেল শব্দের অর্থ মানে কি? কোষ, তাই না? শোনেন, অনেক আদিম যুগে 1873 বা সেই অনেক আগে সালে যখন কোষ আবিষ্কৃত হয়, কোষ তো আবিষ্কার হয়েছে, তাই না? কোষ তো একবারে ধূপ করে আকাশ থেকে পড়ে না, আর মানুষজন বলে না যে না কোনো আসমানি কিতাবে তো কোষ আগে ছিল না। তো বিজ্ঞানীরা কোষ আবিষ্কার করে। কিভাবে আবিষ্কার করে? বিজ্ঞানী লিওয়েন হুক নামে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী রবার্ট হুক, লিওয়েন হুক মানে হুক, মনে রাখবেন। বিজ্ঞানী হুক কি করে, ওই রয়্যাল সোসাইটি অফ কি ছিল? লন্ডন ছিল। রয়্যাল সোসাইটি অফ লন্ডন হচ্ছে বিজ্ঞানের একটা চর্চা ক্ষেত্র। আপনারা এখন যেই জাতিসংঘ, তারপর বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখেন না, সংঘ বিজয়, এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন এরকম একটা সংঘ ছিল যারা বিজ্ঞান নিয়ে চর্চা করতো। হ্যাঁ, এবং তারা বিজ্ঞানের যন্ত্রপাতি সংরক্ষণাবেক্ষণ, তারপরে বিজ্ঞানের বিভিন্ন সম্পর্কে বই, সবকিছু নিয়ে লিখতো। হ্যাঁ, এই সবকিছু সংরক্ষণ করতো, লিখতো, এই সব কিছু করতো। তো রয়্যাল সোসাইটি অফ লন্ডনে একজন বিজ্ঞানী ছিলেন, মানে বিজ্ঞানী বলতে আর কি ওই জায়গার ক্লার্ক ছিলেন, যিনি ওই অনুবীক্ষণ যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্রের নাম শুনছেন আপনারা হয়তো বা, শোনারই কথা। অনুবীক্ষণ যন্ত্র, যেটা দিয়ে কি, এটা দিয়ে বড় জিনিসকে অনেক, মানে ছোট জিনিসকে অনেক বড় করে দেখা হয়, তাই না?
একটা ছোট্ট জিনিস আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিব এবং ওটার ভিতরে চোখ রাখলে দেখবো অনেক বড় জিনিস দেখাচ্ছে বা অনেক ভিতরে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার যেটাকে বলতেছি আমরা, এটার নাম হচ্ছে মাইক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপ। অনুবীক্ষণ যন্ত্রকে আমরা কি বলি? মাইক্রোস্কোপ। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র কি ক্ষুদ্র বা ছোট, ছোট জিনিসকে স্কোপ করে আমরা দেখি। স্কোপ দেখেননি আমরা পাবজি খেলি বা ফ্রি ফায়ার খেলি, স্কোপ সরি হ্যাঁ। তো অনুবীক্ষণ যন্ত্রটা আসলে এই মাইক্রোস্কোপ, হ্যাঁ, বা ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখার জন্য আমরা ব্যবহার করি। অনুবীক্ষণ যন্ত্রের নিচে, মানে অনুবীক্ষণ যন্ত্রের নিচে বিজ্ঞানী হুক কি করলো, এই যে বোতল আছে না আপনাদের, ঠিক আছে, বোতল, আমরা তো বোতল এখন কি করি, প্লাস্টিকের ছিপ ইউজ করি, খাপ যেটাকে বলি সিপি। আগে কিন্তু তো প্লাস্টিক বা কাঁচ রাবার সব ছিল না, তখন এই ছিপিগুলো ঢাকা হয়তো কি দিয়ে, এরকম কাঠের কর্ক দিয়ে, কর্ক ছিপি, কাঠের কি ছিপি, কর্ক ছিপি বলে না। এই কর্ক জিনিসটা কি করতেছে উনি দেখলেন, পানির উপরে কর্ক যখন ছেড়ে দেয় তখন ভাসে। জিনিসটা ওনার কাছে আর কি মনে হলো যে কি এমন বিষয় আছে এর ভিতরে যে জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি, জিনিসটা ভাসতেছে, আমার তো একটু দেখা দরকার বিজ্ঞানের ভাষা এটা কি বলে। তো উনি এই জিনিসটা ক্রস সেকশন করে মানে কাটলেন, কাটার পরে অনুবীক্ষণ, আমার আঁকা প্রচন্ড খারাপ, আগে বলছি, সরল অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্রের নিচে কর্কের ছিদ্রটা দিলেন, দিয়ে উনি এখানে কি রাখলেন, চোখ রাখলেন, চোখ রেখে উনি দেখলেন ভিতরে এরকম স্ট্রাকচার, কিরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার অনেকগুলো, ঠিক আছে, মানে সরি এরকম এরকম স্ট্রাকচার ভিতরে উনি খেয়াল করেন এবং বড়, মানে এর ভিতরে এমন কিছু ছিল না, ফাঁকা এবং অনেক বড় করে দেখলেন যে এরকম স্ট্রাকচার। আমাদের এইগুলো দেখে কি মনে হচ্ছে, মাথায় কি এমন হচ্ছে? আমরা প্রথমে দেখলে তো আমরা মৌমাছির চাক বা হাবিজাবি এরকম মনে করবো না, মৌমাছির চাকের মতো অন্য কিছু মনে করতে পারি। উনি যেটা মনে করলেন, মানে বিজ্ঞানী ওই হুক যেটা মনে করলেন, উনি মনে করলেন আগে আগের যুগে যারা বৌদ্ধ ভিক্ষুক আছে, রামপুর বিহার, তারপরে বিভিন্ন বিহার আছে না, পাহাড়পুর, রামপুর বিহার, ময়নামতি, এসব বৌদ্ধ ভিক্ষুকরা কি করতো, পাহাড়ে জ্ঞানার্জন করতে আসতো, এসে পাহাড়ে এইগুলা কাটতো, এরকম করে মাটি কেটে তার ভিতরে বাড়ি করে থাকতো, হ্যাঁ, কি করতো, মানে তার ভিতরে আর কি থাকতো স্টুডেন্টরা। তো উনি এটাকে দেখে এই জিনিসগুলোকে কি বলা হয়তো, এর মতন কল্পনা করলেন, কেননা উনি তখন এই জিনিসটা দেখছিলেন, উনি তখন কল্পনা করলেন যে এই পাহাড়ে যে বৌদ্ধ ভিক্ষুগুলো যেভাবে থাকে ঠিক একইভাবে এই সেল বা এই জিনিসগুলো থাকতেছে, কোষগুলো, হ্যাঁ, এইগুলাকে বলা হয়তো কি, সেল। এই ঘরগুলাকে পাহাড়ি বৌদ্ধ ভিক্ষুকরা বলতো কি, সেল বা প্রকোষ্ঠ। সেল শব্দের অর্থ হচ্ছে কি জানো, প্রকোষ্ঠ, হ্যাঁ, প্রকোষ্ঠ বা কুঠুরি, এই জিনিসগুলো সেল বলা হতো। এখনো দেখো যে বিভিন্ন মানে জেলে আর কি বিভিন্ন সেল বলা হয়, এটা এত নম্বর সেল, ওটা অত নম্বর সেল, জেল, হাজত, কারাগার যেটা বলে, এগুলো কি বলা হয়, এত নম্বর সেল, অত নম্বর সেল, এত নম্বর প্রকোষ্ঠ, নম্বর প্রকোষ্ঠ। তো উনি এগুলাকে দেখে ভাবলেন কি, প্রকোষ্ঠ বা সেল, তখন এগুলোর নাম দিলেন কি, একটা একটা করে সেল, হ্যাঁ। এবং উনি একটা বই লিখলেন যেটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো মানে কি ক্ষুদ্র, গ্রাফিয়া মানে কি গ্রাফ, চিত্র দেখছেন না, এখন বলা হয় ডিজিটাল গ্রাফ, ডিজিটাল এই সেই হাবি যাবি, তো উনি সবসময় চিত্রগুলাকে গ্রাফ বলা হতো, তো ক্ষুদ্র চিত্রগুলাকে উনি মাইক্রোগ্রাফিয়া বইয়ে অবলম্বন ইয়ে করলেন, এই চিত্রটা দেখে উনি এরকম করে আমার বইয়ের চিত্র আঁকালেন এবং এইগুলাকে নাম দিলেন কি, সেল। এই বইটা উনি পাবলিশ করেন। শুধুমাত্র এইখানে না, কাঠের ছিপিতে না, উনি সব জিনিস পরীক্ষা করতে শুরু করলেন। উনি কাঠের ছিপি বলো, ঘাসের পাতা বলো, ঘাস, হাবি জাবি যা কিছু না সামনে আসতেছিল, উনি সবগুলোর ভিতরে ক্রস সেকশন করে এই জিনিসগুলো দেখতে পাচ্ছিলেন কি, একই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এই জন্য বলেন যে প্রত্যেকটা বস্তুই সেল দিয়ে তৈরি, তখনও পর্যন্ত সেলের ভিতরে কিছু আছে কিনা তিনি জানতেন না, কেননা কাঠ তো মৃত, তাই না, কাঠ তো মরে গেছে, কাঠ কি জীবিত? একটা একটা গাছ মরে যাওয়ার পর তো কাঠ হয়, তাই না, কাঠের ভিতরে তো এখানে এটা শুধুমাত্র কোষের কঙ্কাল টাইপের, হাড্ডি আমাদের আছে না, হাড্ডি গুড্ডি, আমাদের ভিতরে ফুসফুস লাং হাবি জাবি আছে, সেলের ভিতরে তো অনেক কিছু থাকে 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 জানেন না, থাকবে।
ওনারা বললেন, মানে উনি বললেন আর কি, এগুলো হচ্ছে সেল। উনি এটা নিয়ে তেমন কিছু ভাবেননি এবং অনেকগুলো চিত্র আঁকেন। এবার উনারই নাতি বা উনি, হ্যাঁ, আবার কি করলেন, পরে জীবিত কোষ নিয়ে আলোচনা করলেন। জীবিত কোষ বলতে কি বোঝাচ্ছে? জীবিত কোষ বলতে গাছের পাতা। কি? উনি গাছের পাতা ফেললেন এবার ওর নিচে। গাছের পাতা ফেলার পরে এর ভিতরে অনেক জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? লক্ষ্য করেন একটা গহ্বর আছে, তারপরে এরকম কাদা আরো জিনিস টিনিস আছে, আরো অনেকগুলা স্ট্রাকচার। হ্যাঁ, কি অনেকগুলা স্ট্রাকচার উনি খেয়াল করেন এর ভিতরে। এগুলা কিন্তু কোষ সমূহ, একটাকে আমরা শুধুমাত্র কোষ বলি বা সেল বলি। এবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, কি কি আছে স্ট্রাকচার। ও, তাহলে কোষ কই থেকে আসলে বুঝতে পারলেন? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো উনি, আমি এবার কোষ আসলে কই থাকে এটা আমি ক্রস সেকশন করে বুঝাই দিচ্ছি বা আমি ইয়ে করতেছি। আমরা প্রথমে গেলাম কোথায়? গাছে, গাছের ডালে, ডালের পাতায়, পাতায় এবার আমরা কি করলাম, এতটুকু অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই অংশের ভিতরে আমরা কি খেয়াল করলাম, মাইক্রোস্কোপের নিচে দিলাম, দিয়ে আমরা খেয়াল করলাম এরকম হাজার হাজার কোষ আছে। কি আছে? হাজার হাজার কোষ আছে। মানে বুঝতেই পারতেছেন বিষয়টা, পারারই কথা। অনেকগুলো আছে। এখান থেকে আমরা কি করলাম, একটা কোষকে আমরা সেকশন করে নিয়ে আসলাম। কি করব? একটা কোষকে আমরা সেকশন করে নিয়ে আসবো। একটু অসুস্থ। এটা হলো একটা কোষ বা সেকশনাল যে আমাদের সেল। এবার এই সেকশন সেলকে আমরা দেখবো যে এর ভিতরে কি আছে। এতক্ষণ তো আমরা ভিতরে আছে, এবার তো গাছের পাতাটা জীবিত, তাই না? গাছের পাতা দেখতে সবুজ সবুজ না? এবার সবুজ গাছের পাতা নিয়ে আমরা আলোচনা করবো। একটা কোষের ভিতরে কি কি থাকে বা আদর্শ কি কি কোষ হয়। এটা দেখতে কেমন বলতো? এটা দেখতে কেমন লাগতেছে আমাদের? ষড়ভুজাকৃতি। কি আকৃতি? ষড়ভুজাকৃতি। কোষটা হলো ষড়ভুজাকৃতির। আদর্শ উদ্ভিদ কোষের আকার এরকম হয়। কিরকম হয়? ষড়ভুজাকৃতির হয়। কিন্তু কোষ আরো অনেক ধরনের হয়। হ্যাঁ, কিরকম হয়? আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। এটা মনে রাখবা। আর ডি পশ, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। এই 4 ধরনের কোষ আমাদের হইতে পারে। ঠিক আছে? এর বাইরেও হয় অনেক সময়। লম্বাকৃতির হয়, টানা হয়, স্টিলেট আকৃতির হয়, অনেক কোষ হয়। তবে এইগুলো আমাদের আদর্শ কোষ্ঠের দেখতে পাই। আডিপশ। কি পশ? আডিপশ। ড, আয়তাকার, ডিম্বাকার, এই যে ডিম্বাকার। ঠিক আছে? এবার ষড়ভুজ আকৃতির কোষ নিয়ে আমরা আলোচনা করবো। একটা কোষের ভিতরে কি থাকে, তাহলে আমরা কোষ কই থাকে জানলাম, তাই না? অনেকগুলা কোষ মিলায়ে একটা পাতার সেকশন তৈরি, এই অনেকগুলা পাতার সেকশন মিলে একটা পাতা তৈরি, পাতা আরো কোষ মিলায় কি তৈরি, ডাল তৈরি, কাণ্ড সহ পাতা, তাই না? তারপরে সব মিলে গাছের যে ডাল বলি বা কাণ্ড বলি, কাণ্ড তৈরি, তারপরে পুরো একটা গাছ তৈরি। তাহলে কোষ তৈরি, কোষ থেকে প্রথম কোষ কোষ মিলায় কি তৈরি হয় জানো? টিস্যু তৈরি হয়। কি তৈরি হয়? টিস্যু। টিস্যু মানে কি? বসুন্ধরা টিস্যু? বসুন্ধরা টিস্যু না, বসুন্ধরা টিস্যু না। অনেকগুলা কোষ, ঠিক আছে, কোষগুলা মিলে, তোমরা রসা দড়ি দেখছো? রসা দড়ি, রশি যেটাকে বলি, ওই যে এরকম মোটা অনেকটা দড়ি থাকে, এর ভিতরে অনেকগুলো দড়ির প্যাচ থাকে, থাকে না? অনেকগুলো দড়ির প্যাচ থাকে না? অনেকগুলো দড়ি মিলে একটা মোটা রসা দড়ি হয়। তো অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়। অনেকগুলো টিস্যু তৈরি মিলে কি হয়? একটা অঙ্গাণু হয়। কি হয়? অঙ্গাণু। অনেকগুলো অঙ্গাণু মিলে একটা অঙ্গ তৈরি হয়। এবং অনেকগুলো অঙ্গ মিলে একটা দেহ তৈরি হয়। মানুষ দিয়েই কল্পনা করি, অনেকগুলো কোষ মিলে, মানে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হচ্ছে। অনেকগুলো টিস্যু মিলে কি হচ্ছে? একটা হাতের আঙ্গুল তৈরি হচ্ছে। অঙ্গাণু বলি এটাকে আমরা। অনেকগুলো অঙ্গাণু মিলে আমাদের অঙ্গ তৈরি হচ্ছে, মানে পুরোটা হাত তৈরি হচ্ছে, এবং অঙ্গ মিলে আমাদের পুরোটা দেহ তৈরি হচ্ছে। অনেকগুলো অঙ্গ, হাত পা সবকিছু মিলে দেহ তৈরি হচ্ছে। দেহের ভিতরে আমরা কই গেলাম? অঙ্গে। অঙ্গের ভিতরে আমরা কই গেলাম? অঙ্গাণু। অঙ্গাণুর ভিতরে টিস্যু। টিস্যুর ভিতরে কোষ। অনেক
ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে। তো রসা দড়ি কেন বললাম, রসা দড়ির ভিতরে দেখবা ওই অনেকগুলো দড়ি মিলে একটা বড় মোটা দড়ি তৈরি হয়। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা, তো অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হচ্ছে, এখানে টিস্যু তৈরি হচ্ছে। আবার ওই অনেকগুলো রসা দড়ি আবার মিলায়ে আরেকটা বড় আরেকটা মোটা রসা দড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার অনেকগুলো অঙ্গাণু মিলে আবার আরেকটা অঙ্গ, মানে আবার ওই মোটা রসা দড়ি নিয়ে জাহাজ টানে না, জাহাজের মতন করে আরো মোটা রসা দড়ি তৈরি হচ্ছে। এবার এই করতে করতে আর কি এরকম কোষ তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাই বললাম আমাদের কোষ। হ্যাঁ, পড়াশোনা মনে হয় ছ্যাবড়া ছ্যাবড়া হচ্ছে, ছ্যাবড়া ছ্যাবড়া বলতে মানে আলাদা কেমন জানি, বুঝতেছো কি না বুঝতেছো এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমরা বেসিক স্ট্রাকচারে ঢুকি, তখন একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একটা কোষের ভিতরে কি থাকে সেই সব বিষয় নিয়ে আমাদের এখন আলোচনা করব। কি করব? আলোচনা। উনি একটা কোষকে যখন আরো গভীর করে দেখলেন, তখন উনি কি দেখলেন, ভিতরে একটা এরকম মানে কি ডিম, ফাঁকা স্থান। এরপর উনি খেয়াল করলেন এরকম কালো একটা জিনিস, তারপরে আরো এরকম জিনিস কয়েকটা, কি তারপরে এরকম জালের মতন, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কি ক্ষুদ্র ক্ষুদ্র। তারপর উনি খেয়াল করলেন কি, সবগুলো উনি একবার আবিষ্কার করেননি, মানে উনি যেটা দেখলেন, এই জিনিসগুলো পরে আবিষ্কার হয়েছিল। উনি যেটা দেখলেন এটা হলো কোষের ভিতরে একটা ফাঁকা স্থান থাকে, এটার নাম উনি দিলেন হচ্ছে কি কোষ গহ্বর। কি নাম দিলেন? কোষের গর্ত বা কোষ গহ্বর, এটার নাম। বিজ্ঞানের আবারটুক কি আমি বললেন, এটা বললেন কোষ গহ্বর। এবং এই জিনিসটার নাম দিলেন হচ্ছে নিউক্লিয়াস। কি নাম? আপনারা নিউক্লিয়াস সম্পর্কে শুনে আসছেন কিনা জানি না। হ্যাঁ, কেমিস্ট্রিতে এক নিউক্লিয়াস পড়বেন, এখানে এক নিউক্লিয়াস পড়বেন। কি নাম দিলেন? এটার নাম দিলেন নিউক্লিয়াস। এই নামটা কই থেকে দিলেন জানেন? নাক্স, ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে বাদাম। কি বাদাম। উনি যখন এটাকে দেখলেন, আমি একটা বাদাম দেখছি না, বাদামের ভিতরে যখন বাদাম ভাঙি তখন দুইটা দানা দেখা যায়, তাই কিনা? এই দানার মতন উনি খেয়াল করেন জিনিসটা। এই দানার মতন এই জিনিসটাকে দেখে উনি কি নাম দিলেন? নাক্স। নাক্স মানে বাদাম, বাদাম থেকে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের মেইন শব্দ হচ্ছে কি জানেন? কেন্দ্রিকা। কেন্দ্রিকা, কেন্দ্রিকা মানে কি? কেন্দ্রে যে থাকে। নিউক্লিয়াস কেন্দ্রে আছে না, কিন্তু কেন নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলা হচ্ছে? কেননা নিউক্লিয়াস এই কোষের সম্পূর্ণ আচরণ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেন। কি বলা হয়? কোষের ব্রেন সেন্টার। কোষের ব্রেন সেন্টারকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেন সেন্টার। ওকে, এটা গেল নিউক্লিয়াসের বিষয়। নিউক্লিয়াসের ভিতরে উনি আরো জিনিস খেয়াল করলেন, যেটা পরে আমরা পড়বো হাবিজাবি বিষয় নিয়ে। তারপরে আরেকটা জিনিস উনি খেয়াল করলেন, যেটা কোষের এরকমই জিনিস, কিন্তু এটা কি করে? কোষের শক্তি উৎপাদন করে। এটার নাম উনি দিলেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেন বলতেছি আমরা এটাকে? হ্যাঁ, শুনুন, মাইটোকন্ড্রিয়া আসছে মাইটো থেকে। মাইটো শব্দের অর্থ হচ্ছে মাইটি থেকে আসছে। কই থেকে? মাইটি মানে কি? শক্তিশালী। তো মাইটি মানে হচ্ছে শক্তিশালী, থেকে মাইটো আসছে। কোষের যেটা শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। কন্ড্রিয়া মানে কন্ড্রিয়ম। কন্ড্রিয়ম মানে কন্ড্রিয়ম থেকে কন্ড্রিয়া আসছে। কন্ড্রিয়ম মানে হচ্ছে অঙ্গাণু বা বস্তু। কি? তো কোষের শক্তি উৎপাদনকারী বস্তুকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আরেকটা জিনিস উনি খেয়াল করলেন, এটার নাম দিলেন উনি প্লাস্টিড। কি নাম দিলেন? প্লাস্টিড। প্লাস্টিড কই থেকে আসছে? প্লাস্ট থেকে আসছে। প্লাস্ট মানে কি? বস্তু। প্লাস্ট মানে কি? প্লাস্ট মানে বস্তু। এই প্লাস্টিডের তিনটা ধরন দেখা যায়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট,
লিউকোপ্লাস্ট কি দেখা যায়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা বলতেছি, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো হচ্ছে সবুজ, ক্লোরো মানে সবুজ, এটা ল্যাটিন শব্দ। কি ক্লোরো মানে সবুজ, দেখা যায় ওটা? ক্লোরো মানে কি? সবুজ। ক্লোরো আর প্লাস্ট মানে কি? বস্তু। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বস্তু। এটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। এটা প্লাস্টিকের একটা অংশ। 3 ধরনের প্লাস্টিক আমরা পাই। তারপরে দেখবেন ক্রোমোপ্লাস্ট। কি প্লাস্ট? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোটা আসছে ক্রোম, গুগল ক্রোম শুনছেন? ক্রোম মানে হচ্ছে রঙিন, প্লাস্ট মানে বস্তু। রঙিন বস্তুটাকে দেখতে সবুজগুলাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তো গাছের পাতার তো অনেক ধরনের কারণ হতে পারে, মানে গাছের পাতার ভিতরে থাকে এটা ক্লোরোপ্লাস্ট গুলো। এই গাছের পাতা ছাড়া অন্য জায়গায় থাকে, কোষ মানে কোষের ভিতরে থাকে আর কি, উদ্ভিদ কোষে। মনে করেন যে ফুলের রং কেন রঙিন হয়, এর ভিতরে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের কারণে ফুলের কালার রঙিন হয়। হ্যাঁ, আর একটা আছে কি লিউকোপ্লাস্ট। লিউকো আসছে কই থেকে জানেন? লিউকোস থেকে। লিউকোস অর্থ হচ্ছে বর্ণহীন। কিহীন? বর্ণহীন। বর্ণহীন মানে এটা কোনো রং নাই, এটাকে আমরা সাদাও বলতে পারি। কি বলতে পারি? সাদা। সাদা হলে তো রঙহীন হয়, তাই না? তো লিউকোপ্লাস্টকে কি বলে আমরা? বর্ণহীন বা সাদা। সাদা যেই জিনিসগুলা, মানে উদ্ভিদের প্রাণীর তো প্লাস্টিক থাকে না, সরি, উদ্ভিদের যে অংশগুলো সাদা, যেমন শিকড় দেখতে সাদা হয় না? সাদা হয়তো। তো লিউকোপ্লাস্টগুলা ওই জায়গায় থাকে, মানে উদ্ভিদকে রং ধারণ করাই হচ্ছে প্লাস্টিক। আর কি করে? খাদ্য তৈরি করে। কি করে? খাদ্য তৈরি করে এবং রং ধারণ করে। তো লিউকোপ্লাস্টগুলা দেখতে সাদা হয়। এগুলোর কাজ কি? কাজ পরে লিখে দিচ্ছি। তাহলে কি গেল? নিউক্লিয়াস গেল, মাইটোকন্ড্রিয়া গেল, প্লাস্টিক গেল। এবার আসেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি ভাই? ক্লাসটা অনেক বোরিং লাগতে পারে, বাট করেন উপকার পাবেন। আমি এখানে এসেছি আপনার ক্ষতি করার জন্য নয়, আপনার উপকার করবো ইনশাআল্লাহ। ডায়লগ আছে, বুঝছেন? শুনছেন কিনা জানি না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানে কি জানেন? সুতা। ভাইয়া, রেটিকুলাম মানে কি? রেটিকুলাম মানে সুতা। তাহলে এন্ডোপ্লাজমিক মানে কি? এটা দেখেন, প্লাজমিক আসছে হচ্ছে প্লাজমা থেকে। প্লাজমা থেরাপি নাম শুনছেন করোনার সময়? প্লাজমা শব্দের অর্থ রস। এন্ডো মানে কি জানেন? এন্ডো মানে আর এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। এন্ডো মানে ভিতরে। তাহলে ভিতরে রস সুতা, তাই না? কোষের ভিতরের যে সুতা বা কোষ রসের ভিতরে, আসলে কোষ কিন্তু পানি দিয়ে পূর্ণ, বুঝছেন? আমরা যে এত পানি খাই, এই পানিগুলা কই যায়? সবগুলা কোষে থাকে, ঠিক আছে? এই কোষের ভিতরে পুরাটা অংশ জুড়ে এটা বাদে সব পানি দিয়ে ভরা। আর ওই পানার মতন এই জিনিসগুলো ভাসে। খুদি পানা দেখছেন? পানা, পুকুরের পানা, এইসব অঙ্গাণুগুলো পানার মতন ভাসে এবং চারিদিকে ঘুরে বেড়ায়। তো এর ভিতরে, এই রসের ভিতরে সুতা আছে। এই সুতাগুলোকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলবো আমরা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো এইসব সুতা সমূহকে। এরপরে এগুলোর কাজ কি? এগুলো অন্য জিনিসের সাথে মিলে প্রোটিন তৈরি করে, ভাবি আমি বলতে চাই। ঠিক আছে, লিখে মুছে ফেললাম। মানে ব্যাকওয়ার্ডে নিয়ে তো লিখে দিতে পারবেন, এগুলো নোট করে রাখেন, সমস্যা নেই। ব্যাকওয়ার্ডে দিয়ে লিখতে পারবেন না? এবার আসবো কোথায়? রাইবোজোম। কি বলবো? রাইবোজোম। সোমটা আসছে সোমা বা বডি থেকে। সোমা মানে কি? এটা একটা ল্যাটিন শব্দ, কিন্তু সোমা মানে বডি বা দেহ।
আর রাইবোটা আসছে কোথা থেকে জানেন? রাইবোটা আসছে মাইক্রো বা ছোট থেকে, ছোট ক্ষুদ্র, এটাকে মাইক্রো বলা হচ্ছে। প্রথমে এটার নাম ছিল মাইক্রোজোম, এটার অপর নাম মাইক্রোজোম বলা হয়, এটা রাইবোজোম পরে বিজ্ঞানীরা বা এরকম নাম করছে, পরে জানবো। মাইক্রো, মাইক্রো মানে কি? ক্ষুদ্র। ক্ষুদ্র বডি যেটা, বা ক্ষুদ্র ক্ষুদ্র বডি যেগুলা দেখতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, সেগুলাকে বলে আমরা কি? রাইবোজোম। কি বলি আমরা? রাইবোজোম। ওকে, রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি। আমরা পরে আমি লিখে দেবো কোনটা কি কাজ, ঠিক আছে? ক্লাসটা করে থাকেন, একটু সাসপেন্স ধরায় রাখি। কি রাখি? সাসপেন্স ধরায় রাখি, তাহলে আর কি ক্লাস করতে হবে। যদিও ক্লাস করতে আপনাদের মনে হয় ভালো লাগতেছে না, যা বোঝার সব কিছু বলে দিতে হয় না, তাই মানে কিছু কিছু চোখ দেখে বোঝা যেতে। ওকে, এবার আসেন কথা, আরো জিনিস আছে কিছু। আমি কিন্তু বাংলা ইংলিশ মিক্স করে দিলাম, যদি সমস্যা হচ্ছে বাংলা হলে কি ইংলিশ, লাইসো কি আছে? লাইসোসোম। লাইসোসোমটা কি দেখেন, সোম আসছে কই থেকে? সোমা থেকে। সোমা মানে কি? বডি। লাইসো, এই যে লাইসোটা আসছে কই থেকে জানেন? লাইসিস থেকে। লাইসিস মানে কি জানেন? ভাঙা। কি? ভাঙা। ঠিক আছে, লাইসিস মানে কি? ভাঙা। তো কোষের ভিতরে হুট করে তো একটা জীবাণু ঢুকে যেতে পারে, পারে না? ঢুকতে পারে না জীবাণু? জীবাণু ঢুকে বলে অ্যাটাক, কোষকে তো অ্যাটাক দিয়ে খেয়ে ফেলতে পারে, কোষকে মেরে ফেলতে পারে। তো কোষের ভিতরে জীবাণু ঢুকলে জীবাণুটাকে ভাঙার জন্য, জীবাণুটা মারার জন্য কিছু লাগবে না কোষে? এখানে লাইসোজোম বস্তুটা কোষের জীবাণুকে ধ্বংস করে, জানেন? কোষের জীবাণুটাকে মেরে ফেলে। লাইসোজোমের ভিতরে কিছু রস থাকে, হাইড্রোজেন পারক্সাইড অ্যাসিড থাকবে, সব আরো কিছু জিনিস থাকবে, এগুলা বের হয়ে এসে এখান থেকে এসে কোষটাকে মেরে ফেলবে, মানে কোষের ভিতরে ওই জীবাণুটাকে মেরে ফেলবে। এটার একটা ব্যাড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্ট বলতে খারাপ বিক্রিয়া আছে। এটাকে কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয়, জানেন? পরে শিখবেন, এমনিতেও লিখে দিচ্ছি কি বলা হয়। সুইসাইডাল স্কোয়াড কেন বলা হচ্ছে? স্কোয়াড মানে তো সৈন্য সামন্ত, বুঝতেছি। লাইসোজোম অনেকগুলো থাকবে, ঠিক আছে? সুইসাইডাল মানে কি? সুইসাইড করে, যে সুইসাইড মানে কি? আত্মহত্যা। তাহলে এরা কি আত্মহত্যা করে? নিজেরা নিজে আত্মহত্যা করে না। এরা যে রস বের করে বা হাইড্রোজেন পারক্সাইড বের করে, এই রসগুলা পুরো কোষে ছড়ায় পড়ে। জীবাণুটাকে তো মারেই, বাট আশেপাশে যেসব জিনিসপত্র আছে, এন্ডোপ্লাজমিক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এটা এটা মাইটোকন্ড্রিয়া, এটা প্লাস্টিড, ঠিক আছে? পরে এবং নিউক্লিয়াস, এই জিনিসগুলোকে তারা কি করে? মেরে ফেলে। কি করে এরা? মেরে ফেলে। হ্যাঁ, এর জন্য কোষটা তখন মরে যায়, এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড অফ সেল। লাইসোজোম গেল, রাইবোজোম গেল, এবার আসি গলগি বডি। কি এটা? গলগি বডি আসলে কি? বডি মানে তো বুঝেন, গলগি কি? গলগি হলো একটা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানী জিনিসটা আবিষ্কার করছে, ওনার নামে থাকবে না, কেউ জানেন না। এই যে নিউক্লিয়াসকে আবিষ্কার করছে, আপনি জানেন? ফন্টানা বা হাবি জাবি সব কিছু জানেন, কেউ জানেন না। তো গলগি বললো যে এইসব বিজ্ঞানীর নামটা তারা জানে না, তো আমার নামে একটা এর নাম করে দিই, তাহলে আমার নাম মনে রাখবে। তো বিজ্ঞানী গলগি, এই গলগি জিনিস, গলগি বডি আবিষ্কার, এটার নাম বলছে গলগি বডি বা গলগি বস্তু। অনেকে গলজি বলে, গলগি বলে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেখেন, ইংলিশ বানানটা হচ্ছে গল জি বা গলগি, এটা জি কিন্তু গলগি বডি, ঠিক আছে? এটা আবার জি ভাবে, আবার অন্য কিছু হবে না, আপনাদের কোনো বিশ্বাস নেই। জি গলগি বডি, ঠিক আছে? বিজ্ঞানী গলগিটা আবিষ্কার করে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে গলগি বডি, এইটা হচ্ছে গলগি বডি। আচ্ছা, আমরা এবার এটাতে ভ্যাসিওল এবং ভেকুয়াল থাকে। কি থাকে? ভ্যাসিওল এবং ভেকুয়াল। আপনাদের বই কতটুকু কিভাবে দেয়া আছে আমার জানা নাই, বইটা দেখে আমাদের একটু ক্লাস নিতে হবে। ঠিক আছে, এবার কাজগুলো আমি লিখে দেবো, দিয়ে আমার আপাতত আজকের ক্লাসটা শেষ করবো, আমি চাচ্ছি শেষ করতে। নিউক্লিয়াস লিখে নেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন, হাত চালাইতে হবে। নিউক্লিয়াস কি করে? কোষের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তারপরে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদন করে। কি করে? তারপরে কি?
প্লাস্টিড এটা কি করে কোষের খাদ্য তৈরি করে ও রং ধারণ করে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আসলে কি করে কোষের বিভিন্ন অন্যান্য অঙ্গাণুকে প্রোটেকশন দেয়, ইয়ে তৈরি করে, এবং এটা আবার কি করে রাইবোজোমের সাথে মিলে ইয়ে তৈরি করে, কি তৈরি করে জানেন, রাইবোজোমের সাথে মিলে কোষের প্রোটিন তৈরি করে। প্রোটিন বুঝেন, আমিষ, কোষের তো খাবার লাগবে তাই না, শুধুমাত্র এই খাবার তৈরি করে তাই, শুধুমাত্র কার্বোহাইড্রেট তৈরি করে। কার্বোহাইড্রেট বলতে শর্করা। লাইসোজোম, লাইসোজোম কি করে ভিতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। ওকে, হয়েছে, এগুলোর কাজ আমাদের লিখে নেন। আমার নাম কি ছিল ভুলে গেছেন সবাই, না হাসনাইন রাফি ভাই। এতটুকু মনে রাখলে হবে। এই হলো আমাদের ক্লাস, অনেক বেশি সময় হয়ে গেছে, একটু কাটছাট করবো হয়তো। হ্যাঁ, তো পড়াশোনা করেন, বাই। আর নেক্সট ক্লাস দেওয়ার সময় হবে কিনা জানি না, সময় পেলে দেবো। অসুস্থ, দোয়া করেন আমার জন্য।